ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পতিত স্বৈরাচার এই সুযোগ নিয়ে গণতন্ত্রের কবর রচনা করবে আর বহির্বিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। এতে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না। নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখেই কাজ করবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সম্প্রতি ধর্ষণ, উগ্রবাদ আশঙ্কাজনক হারে বেড়েছে। উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে গণতন্ত্র সংকটে পড়বে। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। তিনি বলেন, রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠায় নির্বাচন প্রয়োজন, কারো ক্ষমতায় যাওয়ার জন্য নয়। সরকার ও রাজনৈতিক দলের কেউ কেউ নির্বাচন বিরোধী কথা বলায় ফ্যাসিবাদী শক্তির উত্থানের পথ তৈরি হচ্ছে। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এটি গণতান্ত্রিক আমি জনগণের প্রত্যাশা। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে শক্তিশালী করাই আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতি সম্মিলিতভাবে যেন আমরা দেশ এবং জাতিকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিগত সময়ে রাজনৈতিক প্রভাবে আদালত পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ল ইয়ার্স কাউন্সিলের ইফতার পার্টিতে এই মন্তব্য করে তিনি বলেন, বিচার অঙ্গনকে ঢেলে সাজাতে পারলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে লয়ার্স কাউন্সিলের ইফতার পার্টিতে অংশ নেন আইনজীবীরা। এতে যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। ইফতার পূর্ব বক্তৃতায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিচার ও শিক্ষা ব্যবস্থা। ইসলামী আইন চালু হলে সহজে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও জানান তিনি। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান। সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে, বেঠিক রাস্তায় হাঁটলে কখনো আসবে না। মানব জাতির জন্য ভালোবাসার উপহার হিসাবে যে বিধান এসেছে তার নাম ইসলাম। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য। এই ইসলাম বেস্ট সলিউশন। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কেউ একটা আইন রচনা করতে পারে নাই। এ সময় আইনজীবীদের সবসময় ন্যায়ের পক্ষে থাকার আহ্বানও জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন, তোমরা যেন ন্যায় বিচার কায়েম করো এবং পরস্পরের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো। মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয়। মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে অথবা
অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতালে। এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। এ সময় গাজায় হামলা বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান শিবির নেতারা। দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি করে ব্যবহার করতে সম্মত হয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে UNHCR এর সাথে NID কর্মকর্তাদের বৈঠক শেষে এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। জানান, দ্রুত সময়ের মধ্যে তথ্য পেলে নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দেশে রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। তারই অংশ হিসেবে রোহিঙ্গাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক সহ ডাটাবেজ বা তথ্য ভাণ্ডার কাজে লাগাতে চায় ইসি। এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন NID মহাপরিচালক। নির্বাচন ভবনে প্রায় 2 ঘণ্টা আলোচনার পর তিনি জানান, এরই মধ্যে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের তালিকা দিতে সম্মত হয়েছে UNHCR। ডাটা হাতে পেলে সে অনুযায়ী ভোটারের তালিকায় কোনো রোহিঙ্গা যুক্ত থাকলে তাদের বাদ দেওয়া সহজ হবে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে UNHCR এর একটি চুক্তি হয়েছে, MOU হয়েছে, যে MOUর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। এই ডেটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডাটা ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং UNHCR এর সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান NID মহাপরিচালক। রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। NID মহাপরিচালক আরও জানান, UNHCR এর হিসাবে বাংলাদেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখেরও বেশি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট ও বাড়িসহ অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। তার জ্ঞাত আয় বহির্ভূত 68 কোটি টাকা এবং 97 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এছাড়াও 2000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে IFIC ব্যাংকের 4 জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।